নিউটন আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। নিউটন কি ছিলেন? নিউটন একজন খুব ডেভোটেড খ্রিস্টান ছিলেন, এবং উনি যে পরিমাণ লেখা বিজ্ঞান নিয়ে লিখছেন তার চেয়ে বেশি পরিমাণ লেখা উনি লিখছেন খ্রিস্ট ধর্ম নিয়ে। কিন্তু উনি যে পরিমাণ লেখা সায়েন্স নিয়ে লিখছেন এর চাইতে অনেক বেশি, 2 গুণ 3 গুণ লেখা ওনার ধর্ম নিয়ে। যে আমরা যারা চিন্তা করি যে আসলে জ্ঞান বিজ্ঞান করা, মুসলিমদের এই পতনের কারণ হচ্ছে জ্ঞান বিজ্ঞান না করা, এটা কি সঠিক নাকি ভুল? এটা পুরোপুরি ভাবে একটা ভুল কথা। হ্যাঁ, কারণ ইউরোপ আজকে যে জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ, এর পিছনে মূল পুঁজি কি? মূল পুঁজি হচ্ছে ভারত এবং আফ্রিকা থেকে লুটপাটকৃত যে অর্থ, এই অর্থ দিয়ে ইউরোপ এই মুহূর্তে ছিল। নিউটন যখন গতির সূত্রগুলো আবিষ্কার করলেন, এরপরে পুরো দুনিয়াটা বুঝে গেল যে আসলে পুরা পৃথিবী কয়েকটা সূত্র মেনে চলে, ল মেনে চলে। এই লটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি, মানে এই ল গুলা বুঝে ফেলতে পারি, তার মানে আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আমাদের যে চলমান পাঠচক্র, এখানে আমরা মাওলানা ইফতেখার সাফাত ভাইয়ের হিউম্যান বিং বইটা আমরা পড়তেছি। এবং এখানে মানে কিভাবে চিন্তা করা দরকার, একজন মুসলিম কিভাবে চিন্তা করবে সেই বিষয় সম্পর্কে উনি সুন্দর করে আলোচনা করেছেন। আজকে আমরা এর পরবর্তী অংশ, যেটা গতদিন আমরা পরিভাষার গুরুত্ব পর্যন্ত শেষ করেছি। হ্যাঁ, অন্য জাতির পরিভাষা ব্যবহার করলে কি ক্ষতি, সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দেখবো পরবর্তী চ্যাপ্টারটা। এখানে উনি আধুনিক পশ্চিমের শেকড় নিয়ে আলোচনা করেছেন, এবং সেখানে উনি আহ বলেছেন যে আমরা আধুনিক পশ্চিমের শেকড়ে না পৌঁছালে পরে পশ্চিমকে চিনতে পারবো। না চিনেই আমরা পশ্চিমে অনেক কিছুকে গ্রহণ করে ফেলতেছি, এবং এটার জন্য পশ্চিমকে চিনতে হলে আমাদের শিকড়কে দেখতে হবে। ঠিক আছে? বলছে এটা যদি আমরা না করি তাহলে যেটা হবে, আমাদের মূল্যায়নটা হবে আংশিক, এবং আমরা ভুল জায়গায় ফিকহের দলিল প্রয়োগ করবো। ভুল জায়গায় ফিকহের দলিল প্রয়োগ করে বসবো। এতে শরিয়া যে ধরনের ব্যক্তিত্ব সমাজ ও রাষ্ট্র দাবি করে সেটা বাধাগ্রস্ত হবে, শরিয়ার উদ্দেশ্য বিনষ্ট হবে এবং অকার্যকর হতে থাকবে। যেমন আমি যদি বলে বসি যে হ্যাঁ, পশ্চিমা বিশ্ব আজকে সমতার কথা বলে, ইসলামও তো সমতার কথা বলে, তাহলে আমরা ইসলামের সমতাটাকে ভুল জায়গায় আমরা সেট করলাম, এবং এর ফলে ইসলামের যে মূল বক্তব্য সেটা সেটা ক্ষতিগ্রস্ত হলো। ঠিক আছে? এবং উনি বলতেছেন যে মূলত বর্তমান যে আধুনিক পাশ্চাত্য সভ্যতা, এটা গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতার উত্তরাধিকার। ঠিক আছে? গ্রিক এবং রোমান, তারা মানে ইউরোপীয় স্বাতন্ত্রে ফেরার উদ্দেশ্যে তারা রেনেসাঁ বা নবজাগরণ ঘটায়, এবং এটার উদ্দেশ্য ছিল যে আমরা ক্লাসিক্যালে ফেরত যাবো। ক্লাসিক্যাল মানে গ্রিক এবং রোমান সভ্যতা। হ্যাঁ, এবং আমরা আজকে পশ্চিমা বিশ্বের প্রত্যেকটা চিন্তাকেই আমরা যদি খুঁজি, এটা শেকড় গিয়ে আমরা পাবো হয় গ্রিক সভ্যতার মধ্যে অথবা রোমান সভ্যতার মধ্যে, হয় গ্রিক ফিলোসফির মধ্যে অথবা রোমান সমাজ, রোমান রাষ্ট্র। এই জায়গায় আমরা পশ্চিমের প্রত্যেকটা চিন্তা, এটাকে আমরা ওইখানে গিয়ে আমরা শিকড় খুঁজে পাবো। তিনি বলতেছেন প্রধানত 3টা জিনিস ছিল, 3টি দৃষ্টিভঙ্গির ব্যাপারে গ্রিক রোমান সভ্যতা এবং পশ্চিমা সভ্যতা সবাই একমত। সেটা হচ্ছে অভিজ্ঞতা এবং অবলোকনকে বা পর্যবেক্ষণকে চূড়ান্ত মানার যে একটা প্রক্রিয়া। মানে অভিজ্ঞতা, আমরা কোনো অহিতে বিশ্বাস করি না। অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ, এটার মধ্যে দিয়ে যে জ্ঞানটা আমি পাবো, ওর ভিত্তিতে আমি আমার জীবনের ডিসিশনগুলো নিব। 2 নাম্বার হচ্ছে প্রধান মনোযোগ হচ্ছে বস্তু জগৎ। একই কথা, যে গ্রিক গ্রিক ফিলোসফিতে সেখানে কোনো পরকালের কোনো অস্তিত্ব চিন্তার মধ্যে ছিল না, শুধু বস্তু জগৎ, এবং এটাকে সরাসরি আমাদের পশ্চিমা সভ্যতা তারা এটাকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। 3 নাম্বার হচ্ছে গ্রিক সভ্যতায় ছিল প্রত্যেকটা বিষয়কে স্বাধীন চেতা মানুষের দৃষ্টিতে দেখা। হ্যাঁ, মানে মানে মানুষ মানবীয় দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে যেটা যেত তার সেটা ওরা প্রতিবাদ করতো। এখানেও সেই একই জিনিস আমরা দেখতে পাই। একইভাবে আমরা দেখবো যে আধুনিক পশ্চিমা সভ্যতার আরো যে বৈশিষ্ট্যগুলো আমরা এখানে আছে, তার মধ্যে একটা হলো যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। হ্যাঁ, এটারও শিকড় আমরা পাবো রোমান সাম্রাজ্যে গিয়ে, বা গ্রিক নগর রাষ্ট্র বা রোমান সাম্রাজ্যে গিয়ে। এবং আরো আধুনিক যে ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সেক্টর যেটা, এটাও আমরা রোমান সাম্রাজ্য পাই। ঠিক আছে? এছাড়াও যা যা আছে এগুলো সব ওখানেই ছিল, রোমান গ্রিক এবং রোমান সভ্যতা ছিল। যেমন সহশিক্ষা, সহশিক্ষাটা পিথাগোরাসের স্কুলে সেখানে সহশিক্ষা ছিল, এবং প্লেটোর 200 বছর পূর্বেই পিথাগোরাস নারী এবং পুরুষের সমতার কথা বলে গেছে। ঠিক আছে? কারো অধিকার কম না বেশি না। সুতরাং নারীরা সামাজিকভাবে নিগৃহীত হওয়া সত্ত্বেও এই যে ফিলোসফিক্যালি নারীকে সমান মনে করার যে একটা, ওই সময় কিন্তু নারীরা বঞ্চিত, নারীদেরকে দাসী বানানো হচ্ছে, নারীদের উপর পুরুষরা জুলুম নির্যাতন করছে, এগুলো আছে সমাজে। হ্যাঁ, কিন্তু মানে ফিলোসফিক্যালি নারী এবং পুরুষ যে সমান, এই কথাটা পিথাগোরাস নিয়ে আসলেন। তারপর হচ্ছে সফিস্ট নামে আরেক ধরনের চিন্তা ছিল গ্রিক সভ্যতায়, সফিজম বা সফিস্ট। সফি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সফিস্ট, একটা বই আছে সফির জগৎ, এস্তের গার্ডেন নামে একজন ভদ্রলোকের লেখা, সফির জগৎ। ওখানেও অনেকটা বলা যায় গল্পের ছলে উনি ওই সময়কার গ্রিক সভ্যতা, রোমান সভ্যতার যে ইতিহাস, এটাকে এখানে আসছে। আমরা ওদের ওটার পার্থক্য করবো ইনশাল্লাহ সামনে। আচ্ছা,
তাহলে বক্তব্য হচ্ছে, মূল বক্তব্য এই সফিস্টদের মূল বক্তব্য হচ্ছে মানুষই সবকিছুর মূল মূল মাপকাঠি, মানুষের কল্যাণের মানদণ্ড মানুষ নিজে নির্ধারণ করবে, মানুষ যাকে মন্দ মনে করবে সে মন্দ, মানুষ যে জিনিসটা ভালো মনে করবে সেটাই ভালো। মানে সফিস্টদের এই চিন্তা কিন্তু আজকে আমরা হুবহু কপি পেস্ট দেখি পশ্চিমা সভ্যতায়, তাই না? মানুষই সবকিছু মুগিয়ে। তারপর সেখানে আমরা গ্রিক সভ্যতায় সেখানে এই জেনা ব্যভিচার বা সমাজে অশ্লীলতা এটা সয়লাভ ছিল, সমকামিতা ছিল। হ্যাঁ, সমকামিতা ওয়াইডলি অ্যাকসেপ্টেড ছিল। ছেলে মেয়ে একসাথে নাচ গান খেলাধুলা উলঙ্গ হয়ে পারফরমেন্স করতো সেখানে। আজকে আমরা এই যে অলিম্পিক গেমস যেটা দেখি, এই জিনিসটাই ওই সময় উলঙ্গ হয়ে করা হতো। অলিম্পিক গেমস এর যে এটা ছিল, হ্যাঁ, এবং এইগুলো মূর্তি আছে এখন গ্রিক মূর্তিগুলোতে কিন্তু ওই উলঙ্গ অবস্থাকেই মানে দেখানো হয়। যাত্রা থিয়েটারের আয়োজন ছিল, থিয়েটার, যাত্রাপালা। রোমান সভ্যতায় আমরা জানি কলোসিয়াম ছিল, হ্যাঁ, বড় বড় এরকম স্টেডিয়ামের মতো ছিল যেখানে মানুষ আহ, সবাই এসে বসে ওই ইয়ে দেখতো, গ্ল্যাডিয়েটরের যুদ্ধ দেখতো। হ্যাঁ, গ্যালারির মতো ছিল, গ্ল্যাডিয়েটর যুদ্ধ, সিংহের সাথে গ্ল্যাডিয়েটরের যুদ্ধ, 3 সিংহের সাথে 1 গ্ল্যাডিয়েটরের যুদ্ধ। বর্তমানে যেটা ভাঙা অবস্থায় আছে এটা ওইটাই, হ্যাঁ, কলোসিয়াম। এরকম অনেকগুলো ছিল রোমের কলোসিয়াম। এবং এই কলোসিয়ামে মানে মানুষের মৃত্যু দেখতে তারা পছন্দ করতে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে দুজন গ্ল্যাডিয়েটর যুদ্ধে একজন হেরে গেছে, তো তখন সবাই মিলে যদি এটাকে ইয়ে করে, মানে একটা নিচের দিকে দেখায়, তার মানে বুঝতে পারেন তো এটাকে মেরে ফেলে। সব আর ওই গ্ল্যাডিয়েটর যদি ভালো যুদ্ধ করে তখন দেখা যাচ্ছে ওরা বলতো যে থাক, মারার দরকার নাই, এটাকে বাঁচা। এরকম এক কিছু বিষয় ছিল, সবাই মৃত্যু দেখে আনন্দ পেত। এরকম একটা ছিল। তো ওইটাই দেখেন আজকে এই যে ফুটবল, ক্রিকেট, হ্যাঁ, এটার মধ্য দিয়ে যুব সমাজকে মানে ভুলায় রাখার যে একটা প্রচেষ্টা, হ্যাঁ, ডোপামিন দিয়ে যুব সমাজকে, বাস্তব আমরা কতদিন দেখতেছি যে চট্টগ্রাম বন্যায় ভিজে যাচ্ছে, আর এখানে এরা বৃষ্টিতে ভিজে ভিজে এরা আর্জেন্টিনা খেলা দেখতেছে। তার মানে এই যে একটা মানে সমাজের বাস্তব সমস্যা সম্পর্কে যে একটা উদাসীনতা, এবং গভর্নমেন্টকে জবাবদিহি না করানো, মানে গভর্নমেন্টের কাছে জবাবদিহি না চাওয়া, গভর্নমেন্ট তাদেরকে মদ এবং এই আনন্দ উপকরণ দিয়ে তাদেরকে ভুলাই রাখছে যাতে এরা আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে। ঠিক আছে, এই জিনিসগুলা ওই সময় ছিল, সেগুলা হুবহু আমরা এখানে দেখতে পাই। আচ্ছা, আরেকটা গ্রিক দার্শনিক এপিকিউরিয়াল ফিলোসফি একটা আছে, এপিকিউরিয়াস ফিলোসফি। সেটা এটা কেমন, এটা ছিল হচ্ছে মানে মূল ভিত্তিটা হচ্ছে মানবীয় প্রবৃত্তি। হ্যাঁ, ভোগ সুখ এগুলোই হচ্ছে মানব জীবনের স্বার্থকতা। ঠিক আছে, এই দর্শনটাও আজকে আমরা পশ্চিমা বিশ্বে দেখতে পাই। ভোগ সুখ এইগুলাই মূল বিষয় দেখতে পাই। আচ্ছা, এবং আমরা পরবর্তীতে যখন রোমান দেখবো যে গ্রিক ফিলোসফির, গ্রিক সাম্রাজ্যের উত্তরাধিকার হচ্ছে রোমান সাম্রাজ্য, সেখানেও আমরা তারা দেখি যে গ্রিকদের অনেক অনেক ফিলোসফিক্যাল বিষয়গুলোকে তারা গ্রহণ করছে, এবং তারা গণতন্ত্রের ব্যাপারটাকেও তারা গ্রহণ করে। এবং সেখানে যারা আইন প্রণয়ন ক্ষমতা ছিল, সিনেটর হওয়ার জন্য নেতৃত্ব এবং শাসন ক্ষমতা গ্রহণে যারা আগ্রহী, তারা জনসাধারণের সমর্থন আদায়ের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালাতো। ফ্রি খাবার বিতরণ, বিনোদন ব্যবস্থা, জীবনমানের উন্নতি, বিভিন্ন আশ্বাস প্রদান, ইশতেহার ঘোষণা, এগুলো আজকেও আমরা দেখতে পাই, তাই না? তবুও এইগুলাই ছিল। আচ্ছা, এরপরে ক্লাসিক্যাল যুগ শেষে কি আসলো? মধ্যযুগ চলে আসলো। মধ্যযুগ মানে কি? মধ্যযুগ মানে রোমান সাম্রাজ্যের মধ্যে যখন সেন্ট পল যখন খ্রিস্টান ধর্মের দাওয়াত নিয়ে গেল, সেখানে ব্যাপকভাবে মানুষ খ্রিস্টান হলো। মধ্যযুগ ধরা হয় কনস্ট্যান্টিন নামে একজন রোমান সম্রাট, তিনি যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, এটাকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করলেন, ওই সময় থেকে মধ্যযুগকে ঘোষণা মানে ধরা হয় যে ওই সময় থেকে মধ্যযুগ শুরু। এর আগ পর্যন্ত গ্রিক এবং রোমান সাম্রাজ্য ক্লাসিক্যাল যুগ। হ্যাঁ, এরপরে খ্রিস্ট ধর্মের আগমনের পর থেকে, মানে খ্রিস্ট ধর্মের টেক ওভারের পর থেকে, খ্রিস্ট ধর্ম বিজয় হলো, এরপর থেকে মধ্যযুগ শুরু। মধ্যযুগে এখানে বলা হয় অন্ধকার যুগ। মধ্যযুগটাকে এরা বলে অন্ধকার। হ্যাঁ, কারণ এই সময়ে ধর্মের কর্তৃত্বের কারণে তারা যা ইচ্ছা তাই করতে পারতেছে না। খ্রিস্ট ধর্মে বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের মতো, যেমন হলো হস্তমৈথুন হারাম, হ্যাঁ, পর্নোগ্রাফি হারাম, ব্যভিচার হারাম, সমকামিতা হারাম। ঠিক আছে, তার এরকম বিভিন্ন কিছু বিষয়, মানে পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা, এই সমস্ত সুদ। এটা তো মূলত আপনার ওই ইসে থেকে পাইছে না, যে ইঞ্জিল থেকে ইনজিলে কিছু রেমন্যান্ট আছে, প্লাস তাওরাতের কিছু হুকুম আছে। হ্যাঁ, সবকিছু মিলায় এদের এদের রোমান যে ক্যানন ল, খ্রিস্টানদের এটাকে বলা হয় ক্যানন ল, এর মধ্যে এই ব্যাপারগুলো আছে। হ্যাঁ, সুদ, খ্রিস্টান ধর্মে হারাম। সুদ মানে না, দুটো মত আছে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ যে হারাম, এটা খ্রিস্ট ধর্মের সবাই একমত। হ্যাঁ, কিন্তু নর্মাল সুদটা হারাম, এটার ব্যাপারে তাদের একটু ইখতিলাফ আছে। এখানে তাদের একটু দ্বিমত, মানে কিছু খ্রিস্টান মানে স্কলারের দ্বিমত আছে। আচ্ছা, এরপর আমরা দেখি মধ্যযুগে দুইজন বড় ফিলোসফারকে আমরা দেখতে পাই। একজন হচ্ছে সেন্ট অগাস্টিন, আর একজন হচ্ছে সেন্ট থমাস ইকুইনাস। এই দুজনকে আমরা দেখতে পাই, এবং এই দুজনের যে ফিলোসফি ছিল সেটা
আজকে সেকুলারিজমের জন্মের পিছনে এনাদের একটা ভূমিকা আছে। হ্যাঁ, অগাস্টিনের একটা 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 থিওরি এরকম ছিল যে সিটি অফ গড, সিটি অফ ম্যান, এই দুইয়ের মধ্যে চিরন্তন সংঘর্ষ চলতেছে, সিটি অফ গড এবং সিটি অফ ম্যান। ঠিক আছে, এবং যেটা আমাদের এটা সিটি অফ গড, সিটি অফ ম্যান, এটাই সেকুলারিজম। সিটি অফ ম্যান আলাদা থাকবে, সেখানে ভোগ বিলাস হেনতেন এগুলা। আর সিটি অফ গড হচ্ছে, যারা সিটি অফ ম্যান পেতে চায় তারা সিটি অফ ম্যানে ভোগ বিলাস করবে, আর যারা সিটি অফ গডে অধিবাসী হতে চায় তারা এটাকে সম্পূর্ণ পরিত্যাগ করে তারা আধুনিক সন্ন্যাসী রাহবানিয়াত ধারণ করবে। তাহলে এইটা কিন্তু সেকুলারিজম পড়ে, যে ধর্ম আলাদা আর রাষ্ট্র আলাদা, তাই না? এটাকে আমরা পরবর্তী সেকুলারিজম হিসেবে পাই। আচ্ছা, আরেকটা হচ্ছে থমাস একুইনাস যে কাজটা করছে সেটা হচ্ছে সে এরিস্টটলের যে ফিলোসফি ছিল এটার সাথে খ্রিস্ট ধর্মকে একটা সামঞ্জস্য বিধান করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, এর ফলে কি হলো, এর ফলে সমস্যাটা যেটা হলো যে পরবর্তীতে যখন মানুষের জ্ঞান আরো বেড়ে গেল, তখন এরিস্টটলের ফিলোসফির যারা বিরোধিতা করতো এটাকে খ্রিস্ট ধর্মের বিরোধিতা হিসেবে নেওয়া হলো। ব্যাপারটা বোঝা গেছে? এখানে কিন্তু একটা চমৎকার একটা টুইস্ট আছে। সেটা হচ্ছে এই থমাস একুইনাস এরিস্টটলের ফিলোসফির সাথে খ্রিস্টান ধর্মের একটা সামঞ্জস্য, হ্যাঁ, বা খ্রিস্টীয় ভাবে এরিস্টটলকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এর ফলে যেটা হচ্ছে, এটা এটা যখন মেইনস্ট্রিম হয়ে গেল, মেইনস্ট্রিম হয়ে যাওয়ার পরে যখন রেনেসাঁ পরবর্তী সময়ে মানুষ যখন আরো গবেষণা, আরো অবজারভেশন, পর্যবেক্ষণ, বিজ্ঞানের উন্নতি এইগুলা হতে থাকলো, যেমন গ্যালিলিও পর্যবেক্ষণ করছে, হ্যাঁ, তারপর ব্রুনো পর্যবেক্ষণ করছে, কোপার্নিকাস পর্যবেক্ষণ করছে, বলতেছে যে পৃথিবী গোলাকার, বলতেছে পৃথিবীকে চারপাশে, পৃথিবী ঘোরে না, পৃথিবী স্থির, অন্য গ্রহগুলো ঘুরতেছে। এই ধরনের নতুন নতুন থিওরি গুলো আসতেছে, এইগুলা এরিস্টটলের ফিলোসফির বিরুদ্ধে চলে যাচ্ছে। এরিস্টটল যা বলছিল জ্ঞান বুদ্ধি দিয়ে, আকল দিয়ে, এটার বিরুদ্ধে চলে যাচ্ছে। কিন্তু আবার যেহেতু খ্রিস্ট ধর্মকে এরিস্টটলের সাথে সামঞ্জস্য করা হয়েছে, অতএব এই কথাগুলো খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছে। এইবার হচ্ছে খ্রিস্ট ধর্ম এদেরকে, চার্চ এদেরকে দমন করে শুরু করতো। এটাকে আমরা পরে এখন পাই কি, যে ওই সময় চার্চ কি করছে, বিজ্ঞানীদের উপরে জুলুম নির্যাতন করছে, তাই না? এটাকে আমরা এই হিসেবে মানে সিস্টেমটা কি এরকম হয় যে মানে আমরা সংবিধান করতেছি, হ্যাঁ, অস্বীকার করতেছি বলে সেটা দেখা যাচ্ছে দেশদ্রোহী পর্যায়ে ওইটাই দেখি ওইরকমই ব্যাপার। হ্যাঁ। আচ্ছা, তো উনি একটা লেখক একটা চমৎকার কথা বলছেন, সেটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা হচ্ছে মূলত খ্রিস্ট ধর্মের পরাজয় এবং বিকৃতির ফল। এই যে খ্রিস্ট ধর্ম যে এরিস্টটলের দর্শন দিয়ে বিকৃত হয়েছে, কিন্তু মানুষের হাতে বিকৃত হয়েছে। হ্যাঁ, মানে ঈসা আলাইহিস সালামের নাজিলকৃত আসল যে ইনজিল, এটা তো নাই, এটা তো সেন্ট পল এটাকে বিকৃত করছে, আমরা জানি, এক দফা। আর দ্বিতীয় দফা হচ্ছে এই ব্যাখ্যা পর্যায়ে এসে তাও যতটুকু ছিল সেটুকুও এই থমাস একুইনাস সাহেব তিনি এটাকে মানে পৌত্তলিক মুশরিক গ্রিক ফিলোসফির সাথে সামঞ্জস্য করতে গিয়ে উনি এটাকে আরো বিকৃত করে ফেলছে। তার মানে আজকে পশ্চিমা সভ্যতা যে ধর্মকে রিজেক্ট করে, তার মানে তারা কি রিজেক্ট করে? তারা বিকৃত খ্রিস্টবাদকে রিজেক্ট করে, তাই না? সংঘর্ষটা কিসের সাথে? সংঘর্ষটা এই যে এরিস্টটলিজম দিয়ে বা এরিস্টটলিয়ান ফিলোসফি দিয়ে বা অন্যান্য আনুষঙ্গিক বিকৃতির মাধ্যমে খ্রিস্ট ধর্মের যে বিকৃতি এবং খ্রিস্ট ধর্মের যে পরাজয়, দুনিয়া জগৎকে ব্যাখ্যা করার ক্ষেত্রে খ্রিস্ট ধর্মের যে প্রবলেম, সেই প্রবলেমটাকেই পশ্চিমা দুনিয়া রিজেক্ট করছে। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের এই দুষ্ট যারা বোঝে না, এরা এই পশ্চিমের যে ধর্ম সেকুলারিজম এটাকে আমাদের এই দেশে আমদানি করে, মানে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে। আচ্ছা, মানে মোট কথা, যেখানে আমরা আলো শব্দটা দেখবো, আলোকিত, আলোকায়ন, হ্যাঁ, আলোকিত মানুষ চাই, প্রথম আলো, আলো মানেই হচ্ছে ধর্মমুক্ত হওয়া। ঠিক আছে, তারা বলতেছে যে আমরা ইউরোপ অন্ধকার অন্ধকার যুগে ছিলাম, মধ্যযুগটাকে তারা বলে অন্ধকার যুগ। আমরা খ্রিস্ট ধর্মের আন্ডারে ছিলাম, আমরা অন্ধকার যুগে ছিলাম। খ্রিস্ট ধর্মকে আমরা ত্যাগ করছি, করে আমরা আলোতে আসছি। সুতরাং আলো মানে হচ্ছে ধর্মকে ত্যাগ করা, ধর্মমুক্ত হওয়া। সুতরাং কেউ যদি বলে আলোকিত মানুষ চাই, এর মানে হচ্ছে ধর্মমুক্ত মানুষ চাই, ইসলাম মুক্ত মানুষ চাই বাংলাদেশ পার্সপেক্টিভে। যে ইসলামকে, ইসলামের মোতাবেক সে জীবন চালায় না, সে নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারে। আচ্ছা, এরপরে তারা অনেকে এমন একটা কথা বলছেন লেখক, যে অনেকে আছে তারা আলেমদেরকে গালমন্দ করে যে পোপতন্ত্র, হ্যাঁ, আলেমরা যে দিন ইসলামের সঠিক ব্যাখ্যাটা তারা করেন, এই ব্যাখ্যাটাকে তারা বলে পোপতান্ত্রিক ব্যাখ্যা বা ব্রাহ্মণ, আলেমদেরকে ব্রাহ্মণ বলতে চায়। আমরা সব মানে আলেমরা সমাজে ডিভিশন করে রাখছে, ধর্মের ব্যাখ্যার অধিকার একমাত্র তারাই রেখে দিচ্ছে। এটাকে তারা এই পোপতন্ত্রের সাথে তার সাথে মেলানোর চেষ্টা করে। ঠিক আছে, বারবার এক কথা বলে, কিন্তু এটা ইতিহাস থেকে প্রমাণিত যে পোপরা যেরকম রাজাদের জুলুমের একটা ভাগিয়ার, মানে রাজাদের সাথে কোলাবোরেশনে জুলুম করতো, রাজারা যে জুলুম করতেছে, নির্যাতন করতেছে জমিদাররা, রাজারা, পোপরা এটাকে একটা
ধর্মীয় সার্টিফিকেশন দিত যে রাজা হচ্ছে গডের প্রতিনিধি, অতএব রাজা যা বলবে এটা গডেরই কথা, এরকম একটা পারস্পরিক মিউচুয়াল একটা বৃথজীবিত আছে দুজনের মধ্যে। আমি তোমাকে উপকার দিব, তুমি আমাকে উপকার দিবা, এরকম একটা বৃথজীবিত আছে। জিনিসটা বৈধতা। হ্যাঁ, বৈধতা দিত। কিন্তু ইসলামের ইতিহাস থেকে যেটা পাই, এটা একজন প্রাচ্যবিদ বলছেন, তার নাম হচ্ছে মার্শাল হজসন। ওনার কথা হচ্ছে যে ইসলামের পুরা ইতিহাস জুড়ে আলেমরা বিরোধী দল হিসেবে কাজ করছে। খলিফা যদি সরকারি দল আমরা ধরি, আলেমরা হচ্ছে বিরোধী দল হিসেবে খলিফাকে সবসময় একটা কন্ট্রোলের মধ্যে রাখছে, একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করছে। এবং এটার উনি একটা নাম দিয়েছেন পায়াস অপোজিশন, ধার্মিক বিরোধী দল। এবং এই কারণে আলেমরা পুরা ইসলামের ইতিহাস জুড়ে প্রচুর পরিমাণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমরা জানি আমাদের যারা বড় বড় আমাদের হাস্তি, আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা, তারা সবাই জুলুম নির্যাতন। ইমাম আহমদ ইবনে হানবল, হ্যাঁ, তারপর ইমাম আবু হানিফা কারাগারে মৃত্যু। ঠিক আছে, বিচারক তার বিচারপতি হইতে বলছে, বিচারপতি রিজেক্ট করছেন, না আমি হবো না। আপনি যে সমস্ত খলিফা আবু জাফর মনসুর, হারুন রশিদের বাবা, আবু হানিফাকে রাহিমাহুল্লাহ ওনাকে কারাগারে নিক্ষেপ করছে। কেন? উনি প্রধান বিচারপতি হইতে চায় নাই। কারণ প্রধান বিচারপতি হইতে হইলে আপনার প্রত্যেকটা জুলুমের আমাকে কি দিতে হবে? সার্টিফিকেট দিতে হবে প্রত্যেকটা জুলুমের। আমি তো এটা দিব না, আমি হবই না। পরে কারাগারে ওনাকে রাখা হয়েছে, কারাদণ্ড, এবং ওখানে কারাগারে ওনার মৃত্যু হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কতবার যে কারাগারে গেছেন, 3 থেকে 7 বার আমি যতদূর জানি উনি কারাগারে গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বারবার ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। যার কারণে এই যে মানে আলেমদের মধ্যে একটা বিরাট অংশ ওনারা কি, ওনারা সব মানে ক্ষুদ্র ক্ষুদ্র 1-2 জন শাসকের পা চাটছে, গোলামি করছে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম তারা এই বিরোধী পক্ষ হিসেবে পায়াস হিসেবে কাজ করছে। সুতরাং কোনোভাবেই আলেমদের ধর্মীয় ব্যাখ্যার যে ভাই যিনি স্কলার তিনি তো ব্যাখ্যা করবেন, যে জানে না সে ব্যাখ্যা করবে? যিনি জানেন, যিনি এটাকে নিয়মতান্ত্রিক পড়াশোনা করছেন, উনি তো ব্যাখ্যা করবেন, এটা তো স্বাভাবিক বিষয়। একটা রোগকে ব্যাখ্যা করবেন ডাক্তার, যিনি নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করছেন একটা সিলেবাসের আন্ডারে। তেমনি ভাবে একজন দিনের একটা বিষয়কে ব্যাখ্যা করবেন একজন আলেম, যিনি নিয়মতান্ত্রিক ভাবে পড়াশোনা করছেন। এটা এখানে তো কনফিউজ হওয়ার কি আছে? তোমার দিন ব্যাখ্যা করতে ইচ্ছা করে, তুমিও আলেম হও, প্রসেস অনুসারে পড়াশোনা করে আসো, না তুমি ব্যাখ্যা করো, তো ব্যাপারটা হচ্ছে এটা। যার কারণে আলেমদেরকে কখনোই পোপতন্ত্রের সাথে ইসলামকে কখনোই মেলানো যায় না, এটা অসত্য, ইতিহাসের ব্যাপারে একটা অসত্য। আচ্ছা, এরপর কি হলো? এরপর ইউরোপ রেনেসাতে প্রবেশ করলো। রেনেসা আমরা জানি, রেনেসার মধ্যে এখানে প্রচুর পরিমাণে কি বলে এটা, নতুন নতুন চিন্তা আসতে থাকলো। হ্যাঁ, সবই ধর্মকে বাদ দিয়ে আমরা কিভাবে গ্রিক সাম্রাজ্যের সেই যুগে ফেরত যেতে পারি। এখানে আজকে ওরা আমাদেরকে একটা ওরা একটা কথা বলতে চায় আমাদেরকে, যে তোমরা হুজুররা দুনিয়াকে 1400 বছর পিছাই নিয়ে যেতে চাও, 1400 বছর পিছাই। আচ্ছা, আমি যদি এখন দুনিয়াকে পশ্চিমা সভ্যতার কাছে নিয়ে যেতে চাই, তার মানে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি? ওই গ্রিক রোমান সভ্যতা নিয়ে যেতে চাচ্ছি, মানে আরো 3000 বছর আগে। তার মানে ইসলাম আমরা তোমাকে 1400 বছর আগে নিতে চাই, তুমি আগে নিতে চাও কত বছর? 3000-4000 বছর আগে নিয়ে যেতে চাচ্ছ। ঠিক না? ব্যাপারটা তাই। আমরা তোমাকে নিতে চাচ্ছি 1400 বছর আগে, আর তুমি আমাকে নিয়ে যাচ্ছ 4000 বছর আগে, 3000 বছর আগে। তাহলে তো কে? তার মানে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইয়ে। মূলত রেনেসা, এনলাইটেনমেন্ট, এগুলো হচ্ছে ওই 3000 বছর আগের গ্রিক ফিলোসফিরই পরিমার্জিত রূপ, শেখর ওখানে। আচ্ছা, এরপর আছে একটা আমরা জানি একটা রিফরমেশন আন্দোলন খ্রিস্ট ধর্মের মধ্যে। রিফরমেশন ইন ক্রিশ্চিয়ানিটি। আগে তো পোপতান্ত্রিক একক কর্তৃত্ব ছিল। সেখানে মার্টিন লুথার নামে একজন ভদ্রলোক আসলেন। মার্টিন লুথার, অনেকে মনে করেন যে মার্টিন লুথার নিজেই ইহুদি ছিলেন, বা ইহুদি ব্যাকগ্রাউন্ডের ছিলেন, বা এরকম ছিলেন, গুপ্ত ইহুদি ছিলেন, এরকম অনেকেই দাবি করে। আচ্ছা, এখানে উনি বলতেছেন যে উনি ধর্মীয় সংস্কারের নামে ধর্মের ব্যাখ্যা এবং ব্যবহার মানুষের প্রবৃত্তির কাছে এমনভাবে ছেড়ে দিলেন, যার পরিণতিতে খ্রিস্ট দুনিয়া ধর্মহীনতার জোয়ারে ভেসে গেল। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হচ্ছে ওই সময় আসলেই ক্যাথলিক যারা ছিল তারা খুবই করাপ্ট ছিল, মানে ব্যাপকভাবে করাপ্ট, এবং তারা ধর্মের ব্যাখ্যাকে সবসময় শাসকের জুলুমের বৈধতা দেওয়ার জন্য করতো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা যেটা করতো, এই ধর্মকে ব্যবহার করে তারা প্রচুর দুর্নীতি করতো, প্রচুর আর্থিক দুর্নীতি করতো। হ্যাঁ, এবং ওই সময় যারা স্কলার গবেষণা করে দেখাইছেন, রিফরমেশনের আগ দিয়ে পুরা ইটালির 1/3 জমি চার্চের আন্ডারে, চার্চ মালিক এটা। তারপর হচ্ছে পুরা জার্মানির 1/5 জমির মালিক চার্চ। পুরা ফ্রান্সের এরকম 3/1 জমির মালিক চার্চ। মানে চার্চের কর্তা ব্যক্তিরা তারা যদিও সবসময় দুনিয়া বিমুখতার শিক্ষা দিচ্ছে, কিন্তু তারা নিজেরা ভোগ বিলাস, চার্চের অভ্যন্তরে বিভিন্ন যৌন অপরাধ, হ্যাঁ, এগুলোতে সয়লাভ হয়ে গেছে। ঠিক আছে, যে আজকে যে আমরা কিছুদিন ধরে দেখতেছি যে এই যে মাদ্রাসার নামে, আলেম ওলামার নামে বিভিন্ন বলাৎকার, যৌন ব্যভিচার, এগুলোর
মানে সিরিয়াল রিপোর্ট হচ্ছে, লাগাতার রিপোর্ট হচ্ছে, এটার পিছনে ডেফিনেটলি একটা সংঘবদ্ধ চক্র কাজ করছে। কারণ আলটিমেটলি দেখা যায় অধিকাংশ রিপোর্টই ভুল প্রমাণ হয় পরে। হ্যাঁ, তদন্তে প্রমাণ হয় যে না আসলে ব্যাপারটা এটা ছিল না, ব্যাপারটা অন্য কিছু ছিল। ব্যাপারটা আহ, দেখা যাচ্ছে যে ওই আলেমের সাথে অন্য কোনো দ্বন্দ্ব, ওই হুজুরের সাথে আরেক হুজুরের দ্বন্দ্ব, ওই হুজুরের সাথে প্রিন্সিপালের দ্বন্দ্ব, ওই হুজুরের সাথে কোনো একজন গার্জিয়ানের দ্বন্দ্ব। হ্যাঁ, এটাকে তাকে ওইভাবে ভাষায় দিচ্ছে। ঠিক যেরকম ধর্ষণ ব্যাপারটা বা নারী 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 নির্যাতন কি মানে, এটা মানে কি 85% ধর্ষণের মামলা ভুয়া। ঠিক আছে, স্বামী স্ত্রী কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি মনোমালিন্য হয়ে ডিভোর্স হয়ে গেছে, এখানে একটা নারী নির্যাতন কেস দিয়ে দিচ্ছে শায়েস্তা করার জন্য কেস। তো এই বলাৎকার কেসগুলো হয়েছে এরকম, হুজুরকে শায়েস্তা করতে হবে, কি করো, বলাৎকার কেস দিয়ে দাও। ঠিক আছে, এবং অধিকাংশ মামলাগুলোই দেখা যাচ্ছে যে আসলে এটা সঠিক, ওটা আসলে ওটা ঘটনাটা আসলে ঘটে নাই। কিছু কেস অবশ্যই আছে, 100টার মধ্যে 10টা অবশ্যই আছে আমি বলবো, কিন্তু এটা যেভাবে ওরা ফ্রেমিং করতেছে, এই ফ্রেমিংটা আলটিমেটলি এই যে আহ, ধর্মীয় মানে কর্তৃপক্ষের যে ক্ষমতা, এটাকে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত ছাড়া আর কিছুই না। ঠিক আছে, এরপরে আমরা দেখি ইউরোপ যুক্তিবাদের জগতে প্রবেশ করলো। যুক্তিবাদের জগতে প্রবেশ করলো তারা, এটাকে আধুনিক যুগ তারা বলতেছেন। এবং এখানে উম, এই যুগে এসে রেনে ডেকার্টস নামে একজন ফরাসি একজন ক্যাথলিক পাদ্রী, উনি মূলত ক্যাথলিক পাদ্রী, কিন্তু ওনার যে সমস্ত আইডিয়াস গুলা, এইগুলো পরবর্তীতে নাস্তিকতা বা সংশয়বাদের জন্ম হয়। হ্যাঁ, ওনার একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে স্কেপটিসিজম। কোনো কিছুকে বিশ্বাস করা যাবে না শুরুতে, আগে সন্দেহ করতে হবে, এরপর প্রমাণ হওয়ার পরে বিশ্বাস করতে হবে, স্কেপটিসিজম। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ওনার আরেকটা থিওরি ছিল, সেটা হচ্ছে ওনার বিখ্যাত একটা কথা আছে, একটা আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। মানে আমি চিন্তা করতে পারি বলেই আমার অস্তিত্ব আছে, আমি যদি চিন্তা করতে পারি অতএব আমি। মানে এর মানে হচ্ছে যে চিন্তাশীল, মানে যেই মানুষ চিন্তা করতে পারে সেই মানুষ হওয়ার যোগ্য। বুঝা গেছে? এবং এখানে একটা সমস্যা, এখানে একটা বিরাট সমস্যা, এই যে ওনার যে চিন্তা, এখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে ডালপালা ছড়াইতে 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 এমন দাঁড়াইছে যে চিন্তা মানে কি, চিন্তা মানে হচ্ছে আমার কি ভালো মন্দ এটা আমি চিন্তা করতে পারবো, আমার কি করা উচিত কি করা উচিত না, কি ভালো কি মন্দ, আমার জন্য কি বৈধ কি অবৈধ, এটা চিন্তা করা। যে এটা চিন্তা করতে পারে সে মানুষ, সে হিউম্যান। আর যে এটা চিন্তা করতে পারে না, সে অন্য কিছুর হাতে নিজেকে ছেড়ে দেয়। তার যে তার চিন্তা শক্তিকে খাটায় না, সে আহ কোনো ধর্মকে সে মানে, কোনো কোনো অদেখা আল্লাহকে সে মানো, কোনো নবীকে সে মানো, মানুষকে নবী মনে করে না, এই ব্যক্তিটা মানুষ হিসেবে কমপ্লিট না, ইনকমপ্লিট মানুষ, হিউম্যান না। চিন্তার স্বাধীনতা থাকবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে একটা বলে যে, ওরা বলে যে ব্যক্তি স্বাধীনতা, মানুষের তো স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে। তো বোরকা পরা এটা স্বাধীনতা না। তারা বলতে চায় বোরকা পরা, আমি যে বোরকা খুলে ফেলছি টিপ পড়ছি এটা স্বাধীনতা। কারণ হচ্ছে আমি এটা চিন্তা করে নিছি, আমার নিজের মাথা কাটায় আমি এটা ঠিক করছি, অতএব আমি হিউম্যান। আর যে বোরকা পরে সে হিউম্যান না, সে সাব হিউম্যান। কারণ সে এটা চিন্তা করে মাথা কাটায় এটাকে গ্রহণ করে নাই, সে এটাকে গ্রহণ করছে অন্ধভক্তির কারণে, মানে সে বিশ্বাসের কারণে করছে এটা। এইখানে কিন্তু পয়েন্টটা যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। অতএব আমাকে আমার ডিগনিটি এবং রেসপেক্ট নিয়ে বেঁচে থাকতে হলে আমাকে চিন্তা করতে হবে, কোনো ধর্মীয় কোনো স্কেলকে স্থান দেওয়া যাবে না। মানে উনি যদিও নিজে পাদ্রী ছিলেন, রেনে ডেকার্টস, কিন্তু ওনার এই বক্তব্য আলটিমেটলি এটাকে পলিশ করতে 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 আজকে এই ব্যক্তি স্বাধীনতা পর্যায়ে পর্যন্ত এসে পৌঁছেছে। ঠিক আছে, এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ হলো, আরেকটা এটার প্রায়োগিক দিকগুলো বলতেছি আমি। প্রায়োগিক দিকের মধ্যে একটা হচ্ছে পশ্চিমা বিশ্ব ভ্রূণ এটাকে ওরা হিউম্যান মনে করে না। ইসলামে আমরা 120 দিন পার হয়ে যাওয়ার পর বলা হয় যে 120 দিনের রূহ ফুকে দেওয়া হয়, এরপর আর অ্যাবর্শন করানো যাবে না। ঠিক আছে, এর আগেও বিনা প্রয়োজনে করা যাবে না, যদি কোনো প্রয়োজন থাকে, যেমন ধর্ষণ হয়েছে তখন করা যাবে, বা মায়ের কোনো কোনো প্রবলেম করা যাবে, কিন্তু এরপর যখন 120 দিনের পরে তখন আর হ্যাঁ, তাকে আমরা মানে হিউম্যান মানে মানুষ হিসেবে বা একটা আল্লাহর সৃষ্টি মানুষ হিসেবে আমরা ট্রিট করি। কিন্তু পশ্চিমা বিশ্ব এটাকে ভ্রূণকে কোনো মানব সত্তা হিসেবে ট্রিট করে না। কেন? কারণ ভ্রূণ ক্যানট থিঙ্ক, সে চিন্তা করতে পারে না। বোঝা গেল ব্যাপারটা এখানে। এবং এমনকি এখন নতুন পশ্চিমা বিশ্বে নতুন আওয়াজ উঠছে একটা আফটার বার্থ অ্যাবর্শন, মানে বাচ্চা জন্ম হওয়ার পরে মেরে ফেলা। এবং এটাকে যারা জাস্টিফাই করেন তারা এই কথা বলে যে যেহেতু বাচ্চা হয়েছে এবং বাচ্চা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে না, অতএব এটাও হিউম্যান না, হিউম্যান সোল না, এটাকেও মেরে ফেলা যাবে, সমস্যা নেই। নিউটন আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এইজ অফ রেশনালিজম বা যুক্তিবাদের যুগে একটা নিউটন হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। নিউটন কি ছিলেন? নিউটন একজন
খুব ডেভোটেড খ্রিস্টান ছিলেন, এবং উনি যে পরিমাণ লেখা বিজ্ঞান নিয়ে লিখছেন তার চেয়ে বেশি পরিমাণ লেখা উনি লিখছেন খ্রিস্ট ধর্ম নিয়ে। এবং উনি তৃত্ববাদী খ্রিস্টান না, কিন্তু উনি একজন একদম মানে তাওহীদবাদী, মানে ইউনিটারিয়ান খ্রিস্টান বলা হয় তাকে, এই ধরনের খ্রিস্টানদেরকে, যিনি এক একত্ববাদী খ্রিস্টান, এরকম ছিলেন নিউটন। এবং নিউটনের ধর্মীয় লেখাগুলো কিন্তু আমাদের সামনে তো আসে না, কিন্তু উনি যে পরিমাণ লেখা সায়েন্স নিয়ে লিখছেন, ওনার বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, হ্যাঁ, এই বইটা এর চাইতে অনেক বেশি 2 গুণ 3 গুণ লেখা ওনার ধর্ম নিয়ে, আইজাক নিউটন। তো নিউটনের একটা একটা ইয়ে ছিল, নিউটন যখন গতির সূত্রগুলো আবিষ্কার করলেন, এরপরে পুরা দুনিয়াটা বুঝে গেল যে আসলে পুরা পৃথিবী কয়েকটা সূত্র মেনে চলে, ল মেনে চলে। এই লটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি, মানে এই ল গুলা বুঝে ফেলতে পারি, তার মানে আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি। সুতরাং এই এজ অফ রেশনালিজম বা যুক্তিবাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা, যে আমরা প্রকৃতির ল গুলা বুঝে ফেলবো, বুঝে আমরা প্রকৃতির লকে আমরা বীজগাণিতিক সূত্রে প্রকাশ করব, এবং করে এটাকে আমরা ব্যবহার করে প্রকৃতিকে এতদিন আমরা ভয় পেতাম, হ্যাঁ, এতদিন আমরা প্লেগ হয়েছে, প্লেগ হওয়ার পর আমরা আল্লাহ আল্লাহ করতেছি, এগুলো করতাম, কিন্তু এখন আমরাই প্রকৃতিকে কি করবো, নিয়ন্ত্রণ করবো, আমাদের গবেষণার মধ্য দিয়ে, আমাদের চেষ্টার মধ্য দিয়ে। আচ্ছা, তো এটা আরেকটা পরিবর্তন আসলো ইউরোপে। এইবার হচ্ছে কি হলো, আস্তে আস্তে ফরাসি বিপ্লব শুরু হয়ে গেল, ফরাসি বিপ্লব, ঠিক আছে। ফরাসি বিপ্লব ফ্রান্সের প্যারিসে একটা ইয়ে ছিল, কারাগার ছিল, বাস্তিল দুর্গ, হ্যাঁ, অপরাধীকে রাখা হইতো। তো ওইখানে আহ, একটা বিক্ষোভ হয়, বিক্ষোভ হওয়ার পরে এই বিক্ষোভটা পুরোটা সব ফ্রান্স শহরে ছড়ায়, দেশে ছড়ায় পড়ে, ফরাসি রাজধানীতে ছড়ায় পড়ে, এবং রাজতন্ত্রকে উৎখাত করে সেখানে গণতান্ত্রিক বিপ্লব, গণতান্ত্রিক সরকার গঠন করা হয় ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে, ঠিক আছে। এবং এই ফরাসি বিপ্লবের পিছনে মূলত কাজ করছে কি, ফরাসি বিপ্লবের পিছনে এনলাইটেনমেন্ট ফিলসফি, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ ইউরোপের। এনলাইটেনমেন্ট ফিলসফিতে এই যে আমরা রেনেসা আলোচনা করলাম, যুক্তিবাদের যুগ, এই এজ অফ রিজন আলোচনা করলাম, হ্যাঁ, যুক্তি সব কিছুকে চিন্তা করা, এরপরে এই ফরাসি মানে এটা আরো পলিশ হয়ে এনলাইটেনমেন্ট চিন্তা, ঠিক আছে। এনলাইটেনমেন্ট চিন্তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ওই সময়ে ফরাসি কিছু দার্শনিক ছিল, ওনাদের মানে লেখা রেগুলার করলে কয়েকজন, যেমন যেমন রুশো, ভলতেয়ার, মন্তেস্কু, কয়েকটা নাম আমরা জানি, আরো অনেকে আছে। এনাদের বইগুলা এনসাইক্লোপেডি নামে একটা বিরাট এক সংস্করণ ছিল, এনসাইক্লোপেডি, হ্যাঁ, ফরাসি ভাষায় বলে এনসাইক্লোপেডি। কয়েক খণ্ড, কয়েক ভলিউমে এই এনাদের লেখাগুলোকে সংকলন করা হয়, এবং এই লেখাগুলোই পরবর্তীতে ফরাসি বিপ্লবের জন্ম দেয়। হ্যাঁ, যে তিনটা মূলনীতি ছিল, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই স্লোগানকে কেন্দ্র করে তারা ফরাসি বিপ্লবের জন্ম দেয়। আচ্ছা, এরপরে লেখক আলোচনা করছেন ঊনবিংশ শতাব্দী নিয়ে, মানে 1801 থেকে 1899, ঊনবিংশ শতাব্দী, এটা নিয়ে উনি বলছেন যে সব ধর্মের ব্যাপারে সবচাইতে বেশি সন্দেহ সংশয় তৈরি হয় এই শতাব্দীতে। এই শতাব্দীতে আমরা ডারউইনিজমের জন্ম দেখবো, এই শতাব্দীতে আমরা কার্ল মার্কসের সমাজতন্ত্রের জন্ম দেখবো, হ্যাঁ, দিনের ব্যাপারে সবচাইতে বেশি সন্দেহ সংশয়। এবং তার এই সময় মানে এই জিনিসটা সমস্ত মানুষের মনে বদ্ধমূল হয়ে যায় যে ইন্দ্রিয় দিয়ে যা দেখা যায় এবং জড়জগৎ, এর বাইরে আসলে আর কিছু নাই, বস্তু জগৎই সবকিছুর মূল, এটাকে বলা হয় ন্যাচারালিজম। হ্যাঁ, আর হচ্ছে দুনিয়াতে আমরা যা কিছু চোখে দেখবো, যা কিছু আমরা গবেষণা করে বের করতে পারবো, এটাই বাস্তব, এর বাইরে কোনো বাস্তবতা নেই, জান্নাত জাহান্নাম হ্যান ত্যান এগুলো নাই, ঠিক আছে। এইটাকে বলা হয় পজিটিভিজম। ন্যাচারালিজম হচ্ছে দুনিয়ার যে কোনো ইভেন্টকে দুনিয়া দিয়েই বোঝা, দুনিয়ার বিষয় আশয় দিয়ে বুঝতে হবে, এর বাইরে কোনো ফেরেশতা করছে, আল্লাহ করছে, ব্যভিচার হয়েছে বলে ভূমিকম্প হয়েছে, এইসব কথা বলা যাবে না। আর পজিটিভিজম হচ্ছে যে এটাই জ্ঞান, এছাড়া আর কোনো জ্ঞান নেই, যা আমরা দেখবো, যা আমরা জানবো, এটাই জ্ঞান। আচ্ছা, এরপর আরো বিষয় আমরা দেখি, লিবারাল ইথিক্স তৈরি হলো, মুক্ত চিন্তা বা ফ্রি থট, হ্যাঁ, প্রাচ্যবাদ, ওরিয়েন্টালিজম, এগুলো তৈরি হলো। ওরিয়েন্টালিস্টরা যারা এটা তারা যে কাজটা করছেন, তারা ইসলাম ধর্মকে স্টাডি করছেন, এবং এই ক্ষেত্রে তারা এই যে এনলাইটেনমেন্ট থেকে পাওয়া যে মূলনীতিগুলা, এগুলাকে তারা প্রয়োগ করছে, যেমন হচ্ছে পজিটিভিজম। কোরআন কি বললো, হাদিস কি বললো, এটা বড় কথা না, বরং গবেষণা করে আমি কি পাইলাম, এটাই বড় কথা, বুঝা গেছে। আরেকটা কথা আছে এখানে, হিস্টোরিক্যালিজম, ইতিহাসবাদ। কোরআন হাদিসে কি আছে বলা আছে এটা গুরুত্বপূর্ণ না, আমি প্রত্নতাত্ত্বিক খনন করে কি পাইলাম, প্রাচীন লিপি পাঠোদ্ধার করে কি পাইলাম, হ্যাঁ, ওটা যদি কোরআন হাদিসে লিখতে যায় তাহলে ওটাই সঠিক। দুটো জিনিস, একটা হচ্ছে বিজ্ঞান কি বললো,
ইসলামের বিধিবিধানের তুলনায় বিজ্ঞান যা বলছে ওটাই সঠিক। আর ইসলামের যে বিবরণ, এই বিবরণের সাথে এটার চাইতে আমরা যে গবেষণা করি, প্রত্নতাত্ত্বিক খনন টনন করে বিভিন্ন প্রাচীন পাণ্ডুলিপি করে যেটা পাই এটাই সঠিক। এই জিনিসগুলা কিন্তু মানে উনি একটা কথা বলছেন যে ইসলামের ইতিহাস পাঠের আলাদা রীতি আছে। ইসলামের তথ্য শুদ্ধ নাকি অশুদ্ধ এটা বোঝার ইসলামের একটা আলাদা উলুগুল হাদিস, হ্যাঁ, আলাদা মেথড আছে। কিন্তু প্রাচ্যবিদরা যেটা করলেন, তারা পশ্চিমা যে মেথড ওইটাকেই তারা ইসলামের ক্ষেত্রে প্রয়োগ করলো। এইভাবে তারা ইসলামের সর্বনাশটা তারা করছে এবং এটা বলছেন যে এটা সুস্পষ্ট কুফর, হ্যাঁ, দিনের ব্যাপারে সংশয়গ্রস্ত করছে। আচ্ছা, আরেকটা হচ্ছে কম্পারেটিভ থিওলজি, তুলনামূলক ধর্মতত্ত্ব। এটা প্রবলেমটা কি, এখানে প্রবলেমটা হচ্ছে এইখানে গবেষণা করে দুই ধর্মের সাদৃশ্য খুঁজে বের করা হয়। খ্রিস্টান ধর্মের সাথে আমার কি সাদৃশ্য আছে, এটা তো আসলে কোনো, এটা কি ভ্যালু আছে? যেখানে তাওহীদের সমস্যা, সেখানে খ্রিস্ট ধর্মের সাথে আমার সাদৃশ্য থাকলে কি না থাকলে, হ্যাঁ, সুতরাং এটা কোনো প্রয়োজন নাই আর কি। এবার কি হলো, এবার উপনিবেশবাদ শুরু হলো। হ্যাঁ, উপনিবেশবাদ শুরু হলো। তারা তিনটা শক্তি, যে কোনো জায়গায় ইউরোপিয়ান রাষ্ট্র বা ইউরোপিয়ান শক্তিগুলো গেছে, সেখানে তারা তিনটা জিনিস নিয়ে গেছে। এক নম্বর হচ্ছে তারা আর্মি নিয়ে গেছে। আর্মি নিয়ে গিয়ে সেখানে কুটির স্থাপন করছে, দুর্গ তৈরি করছে, ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতায় স্থাপন করছে। দুই নম্বর হচ্ছে অর্থনৈতিক শক্তি, হ্যাঁ, তারা কিছু পুঁজি নিয়ে গেছে। পুঁজি নিয়ে গিয়ে সেখানে ক্ষমতা দখল করছে আর্মির মাধ্যমে, এবং সেখানে পুঁজিগুলোকে খাটায় তারা দ্বিগুণ মুনাফা, লুণ্ঠন এগুলো তারা চালাইছে, তাই না? আর তিন নম্বর হচ্ছে পাদ্রী, মিশনারিদেরকে নিয়ে গেছে। মিশনারিরা কি করছে, মিশনারিরা সেখানে গিয়ে কলোনিয়াল লিটারেচার তৈরি করছে। কলোনিয়াল লিটারেচার হলো যে এই যে ইউরোপ ভারতীয়দের উপরে আগ্রাসন চালাবে, এই চালানোর যে একটা আল্লাহর পক্ষ থেকে বৈধতা আছে, এটাকে প্রমাণ করা। হ্যাঁ, যে ভারতীয়রা খারাপ, ভারতীয় পোশাক করতে পারে না, ভারতীয়রা এ করে না, ও করে না, তা করে না, মেয়েদের সাথে আচরণ করে, এটা বর্বর। এদেরকে ইউরোপীয় সভ্যতার খ্রিস্টবাদ দিয়ে শিক্ষিত করা, এই জন্য এটা একটা মহান মহান লক্ষ্য। এই মেসেজ, এই লিটারেচার তৈরি করে কারা? এই পাদ্রীরা, মিশনারিরা, ঠিক আছে? আচ্ছা, এবার উনি একটা গুরুত্বপূর্ণ আলোচনা আনছেন যে আমরা যারা চিন্তা করি যে আসলে জ্ঞান বিজ্ঞান করা, মুসলিমদের এই পতনের কারণ হচ্ছে জ্ঞান বিজ্ঞান না করা। এটা কি সঠিক নাকি ভুল? এটা পুরোপুরি ভাবে একটা ভুল কথা। হ্যাঁ, কারণ ইউরোপ আজকে যে জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ, এর পিছনে মূল পুঁজি কি? বিজ্ঞান করতে তো পুঁজি লাগে। মূল পুঁজি হচ্ছে ভারত এবং আফ্রিকা থেকে লুটপাটকৃত যে অর্থ, এই অর্থ দিয়ে ইউরোপ এই মুখটা করছে। হ্যাঁ, এবং এর পিছনে এই বইটা আমি এডিট করছি, মানে একটু কিছু রেফারেন্স যুক্ত করছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো, আচ্ছা, যে উইলিয়াম ডিগবি নামে একজন ব্রিটিশ একজন রাজনীতিবিদ, উনি লিখছেন ফরাসি যুদ্ধের পর বাংলার সম্পদ স্রোতের মতো এসে জমা হতে থাকে লন্ডনে। 1760 সালের আগে যেখানে শিল্প কারখানার নামগন্ধও ছিল না, সেখানে হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মানে শিল্প বিপ্লবের পিছনে মূল অবদান কার? এই বাংলার সম্পদে ফরাসি যুদ্ধের পরে যা লুটপাট হয়েছে। লর্ড মেকলে লিখতেছেন, জেমস ওয়াট এবং অন্যদের আবিষ্কৃত যন্ত্রগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ইংল্যান্ডের পুঁজির যে স্বল্পতা ছিল, মানে জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করছে, আর অন্যান্য বিভিন্ন ইঞ্জিন আবিষ্কার করছে, ডায়নামো আবিষ্কার হচ্ছে। এইগুলা তো আমার পুঁজি খাটাইতে হবে, তো খাটাই এগুলো তো বড় করতে হবে, এগুলো ব্যবহার করতে হবে। একটা মেশিন তো হবে না, এখানে তো কয়েক লাখ মেশিন তৈরি করতে হবে। এই পুঁজি কে বানাইছেন? ইংল্যান্ডের পুঁজি বহুগুণে বাড়িয়ে দিয়েছে ভারতীয় সম্পদের প্রবেশ। তা না হলে ইংল্যান্ডের স্টিম ইঞ্জিন এবং যন্ত্র শিল্প পরেই থাকতো। এটা কে বলছেন? লর্ড মেকলে বলছেন। সুতরাং এই যে বুঝতে পারলাম আমরা যে পাশ্চাত্যের উন্নতির প্রধান কারণ হচ্ছে উপনিবেশবাদ এবং লুটপাট, নট জ্ঞান বিজ্ঞান। জ্ঞান বিজ্ঞান হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, একইভাবে যারা বলে যে মুসলিমরা জ্ঞান বিজ্ঞানের পিছিয়ে আছে, তাদের আজকে এই অবস্থা, একটা ভুল কথা। জ্ঞান বিজ্ঞান হচ্ছে প্রোডাক্ট। মানে আমি যদি সামরিক এবং অর্থনৈতিক ভাবে আমি যদি দখল করতে পারি, তাহলে জ্ঞান বিজ্ঞানের ফুল ফল। জ্ঞান বিজ্ঞান হচ্ছে ফল, আর গাছ হচ্ছে সামরিক শক্তি, গাছ হচ্ছে সামরিক বিজয়, ঠিক আছে? উনি বলতেছেন যে পাশ্চাত্যের, আচ্ছা, উনি বলছেন জ্ঞান বিজ্ঞানী উন্নতি সাধন বিজয়ের সূত্র নয়, বরং বিজয়ের ফল। পাশ্চাত্যের উন্নতির প্রধান ইতিহাস হলো উপনিবেশবাদ এবং লুটপাট। বিজ্ঞান ও গবেষণার জন্য যে অর্থ বরাদ্দ প্রয়োজন, উপনিবেশবাদই হচ্ছে সেই অর্থের যোগানদাতা। উনি বলতেছেন যে মুসলিম সভ্যতার বিকাশে ইবনে হাইসাম, ফারাবি সহ অন্যান্য বিজ্ঞানের ভূমিকা আছে, কিন্তু আমাদের দিনের বিজয় এসেছে সালাউদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদের মতো মুজাহিদদের হাত ধরে।
যতদিন উম্মতের মাঝে খালিদ বিন ওয়ালিদ, সালাউদ্দিন আইয়ুবী, মুসা বিন নুসাইর, তারিক বিন জিয়াদদের জন্ম না হবে, উম্মতের মধ্য থেকে ফারাবি, ইবনে হাইসামের মতো বিজ্ঞানীও বের হবে না। আজকে মুসলিমদের সে মেধা আছে, কিন্তু তারা গোলামি করে পাশ্চাত্যের। মুসলমানদের মধ্যে মেধা নাই? মেধা আছে, কিন্তু এই মেধাগুলো কোথায় গিয়ে গবেষণা করতেছে? আমেরিকায় গিয়ে গবেষণা করতেছে, আমেরিকা নিয়ে যাচ্ছে, ইউরোপ নিয়ে যাচ্ছে। খেলাফত হারানোর পর মুসলিমরা নানাভাবেই বিজ্ঞানের বিষয়গুলোতে উন্নতির চেষ্টা করেছিল, কিন্তু পশ্চিমা শাসন, তাদের সামরিক শক্তি এবং ফ্যাসিবাদ এইগুলোকে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছে। ঠিক আছে, ইরাক পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করছিল, ইসরায়েল ব্রেন পাঠায় ওগুলাকে ধ্বংস করে দিয়ে আসছে 1985 সালে, আমার মনে হয় 1980 সালে। আচ্ছা, ওর কথা, তারা এই উপনিবেশের মধ্য দিয়ে, এই উপনিবেশের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা আমাদের কি কি করলো? তারা আমাদেরকে, আমাদের ফিতরাতকে নষ্ট করে ফেলছে, একটা বাইনারি স্ট্যান্ডার্ড তৈরি করছে। তারা সভ্য, আমরা অসভ্য। হ্যাঁ, তারা শিক্ষিত, আমরা মূর্খ। এই যে 33-এ পাস, তাই না? ব্রিটেনে 66 পাস। যেহেতু আমরা তাদের চেয়ে মূর্খ, অতএব আমাদের জন্য 33-এ পাস। আমরা তাদের তাদের জ্ঞান বুদ্ধির হাফ আনাবো। ঠিক আছে? আচ্ছা, তারা সভ্য, আমরা অসভ্য। তারা শিক্ষিত, আমরা মূর্খ। তারা সাদা, আমরা কালো। এই তত্ত্বগুলো আমাদের মস্তিষ্কে তারা এমন ভাবে বসিয়ে দিয়েছে যে আমরা এখনো সভ্য ও শিক্ষিত হওয়ার জন্য সব জায়গায় তাদেরকেই মানদণ্ড মনে করি। তারা কত উন্নত, তারা কত ভালো। এই কয়দিন আগে যে শরিয়া আইন নিয়ে আলোচনা করতেছিল, তখন এই যে রাকিল আফসান নামে একজন একটা টিকটকার, হ্যাঁ, সে কি বললো যে একটু মানে ব্যঙ্গাত্মক ভাবে বলবো যে নরওয়ে, সুইডেন, এই সমস্ত জায়গায় কিভাবে তাহলে এত শান্তি, মানে স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে ওরা। এবং তারা আমাদের স্থানীয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেললো, তাদের নিজস্ব শিক্ষা ব্যবস্থা তৈরি করলো, এবং নিজস্ব শিক্ষা ব্যবস্থা হচ্ছে পশ্চিমা দাস তৈরির কেন্দ্র। ঠিক আছে, স্থানীয় শিল্প খাতকে ধ্বংস করে ফেললো। আমাদেরকে বলা হলো তোমরা শুধু কাঁচা রেশম তৈরি করবা, রেশমের কাপড় তৈরি করতে পারবা। কাঁচা রেশম রপ্তানি হবে কোথায়? ইংল্যান্ডে। ওইখানে গিয়ে কাঁচা, এটা কি হবে, হয়ে তারা বেশি লাভে বিক্রি করবে। কিন্তু আমি এখানে কাপড় তৈরি করে বেশি লাভে বিক্রি করবো, এটা আমাকে আর করতে দিল। আমরা জানি পরবর্তীতে আঙুল কেটে ফেলছিল রেশম শিল্পীরা, মুসলিম যারা শিল্পী তারা নিজেদের আঙুলও কেটে ফেলছিল। এবং এই বিংশ শতাব্দী অত্যন্ত জটিল, এখানে এত বেশি পরস্পর বিরোধী চিন্তা। উনি বলতে রাস্তা শেষ করছেন যে পাশ্চাত্য সভ্যতার দীর্ঘ ইতিহাসে সমস্ত মতবাদ, সমস্ত প্রবণতা, সমস্ত চিন্তাধারা পরস্পর বিরোধী হওয়া সত্ত্বেও বিংশ শতাব্দীতে একসাথে জড়ো হয়েছে। যেন একই ব্যক্তির মাঝে একই সময়ে নানা রকম মানুষ কনফিউজড। একজন মানুষ, সে কনফিউজড। এত বেশি বাদ মতবাদ, এত বেশি ইজম, এত বেশি কথাবার্তা। হ্যাঁ, এবং এটাই এদের উদ্দেশ্য, যে মানুষকে কনফিউজ করে ফেলা, করে তা যাতে করে সে শুধুমাত্র দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকে।